আয়কর রেয়াত কি, রেয়াতের যে যে বিষয়গুলি খাত আছে সেই খাতগুলি আমরা আজকে আলোচনা করব এবং 78 ধারা অনুযায়ী কিভাবে এটার হিসাব পদ্ধতি করা হয় সেই বিষয়গুলি আজকে আমরা জানবো। এটা হচ্ছে আয়কর আইন যে পরীক্ষা হবে, ইনকাম ট্যাক্স পরীক্ষা, সেই ইনকাম ট্যাক্স পরীক্ষার কিন্তু 10 মার্কের পরীক্ষার প্রশ্ন। এটা হচ্ছিল বড় প্রশ্ন। তা আমরা পরীক্ষার প্রশ্নটা যে কিভাবে হবে সেই বিষয়টা আজকে আমরা লিখবো এবং কি পড়বো। তাহলে সর্বপ্রথম কি আয়কর রেয়াত কি, এইটা ছোট করে লিখতেছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। আয়কর রেয়াত কি, রেয়াত কি। এর পরবর্তীতে থাকবে হচ্ছে হলো রেয়াতযোগ্য বিনিয়োগের কয়েকটি খাতের নাম উল্লেখ করো। রেয়াতযোগ্য রেয়াতযোগ্য কয়েকটি বিনিয়োগের খাত, বিনিয়োগের খাতের নাম উল্লেখ করো। উল্লেখ করো। এর পরবর্তীতে আছে কি, আছে হলো কর রেয়াতের কিভাবে হিসাব ধরা হয় সেটা। কর রেয়াত হিসাব কিভাবে করে, কর রেয়াত হিসাব পদ্ধতি ধারা হচ্ছে হলো 78। তাহলে এই হচ্ছিল আমাদের, এটা হচ্ছিল আমাদের ব্যাখ্যা করতে হবে ধারা 78 যেটা আছে সেটা। তাহলে এই হচ্ছিল আমাদের প্রশ্নটা কি, আয়কর রেয়াত কি, রেয়াতযোগ্য কয়েকটি বিনিয়োগের খাতের নাম উল্লেখ করো, কর রেয়াতের হিসাব দেওয়ার পদ্ধতি ধারা 78 অনুযায়ী এটা ব্যাখ্যা করো। এটা হচ্ছে আমাদের আয়কর আইন অনুযায়ী যে পরীক্ষা হবে, আয়কর আইন বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আইটিপি পরীক্ষা যেটা হবে সংক্ষেপে, সেটার হচ্ছে হলো বড় প্রশ্ন কি, আয়কর রেয়াত কি, রেয়াতযোগ্য কয়েকটি বিনিয়োগের খাতের নাম উল্লেখ করো, আর হচ্ছে হলো কর রেয়াতের হিসাব দ্বারা পদ্ধতি। তাহলে চলেন আমরা লিখবো এবং কি পড়বো। বড় প্রশ্নটা আমরা সম্পূর্ণ মুখস্থ করে ফেলবো। তাহলে সেটা কি, আয়কর রেয়াত কি। সর্বপ্রথম আমাদের কি চাইছে, চাইছিল আয়কর রেয়াত কি বা আয়কর রেয়াত কাকে বলে, যেটাই আসুক। তাহলে কর রেয়াত, আয়কর রেয়াত হচ্ছে, এটা কিন্তু আমি প্রশ্ন লিখতেছি, এটার প্রশ্ন হচ্ছিল, উত্তর হচ্ছিল এখান থেকে লিখতেছি। আয়কর রেয়াত কাকে বলে সেটা হচ্ছে আয়কর রেয়াত হচ্ছে, এটা কিন্তু আমরা আগেও পড়েছিলাম, ঠিক আছে, সেটা পড়েছিলাম ক্লাস বাই ক্লাস, পার্ট বাই পার্ট। আজকে হচ্ছিল বড় প্রশ্ন একসাথে, সেজন্য কিন্তু আমরা আবার লিখে আবার পড়তেছি। আয়কর রেয়াত হচ্ছে এক ধরনের কর ছাড় বা অব্যাহতি। যদি আমরা এতটুকু লিখি, আমাদের কিন্তু আয়কর রেয়াত কাকে বলে বা কি, আয়কর রেয়াত হচ্ছে এক ধরনের কর ছাড় বা অব্যাহতি। আমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নের উত্তর হয়ে গেছে, কিন্তু তার পরবর্তীতে এটা যেহেতু বড় প্রশ্ন, তাহলে আমরা কিন্তু এতটুকু লিখলে আমাদের হবে না। তাহলে কি, আয়কর রেয়াত হচ্ছে এক ধরনের কর ছাড় বা অব্যাহতি। এটা যদি আমাদের ছোট প্রশ্ন আসতো, জাস্ট এতটুকু যদি আসতো আয়কর রেয়াত কি, তাহলে কিন্তু আমরা আয়কর রেয়াত হচ্ছে এক ধরনের কর ছাড় বা অব্যাহতি এতটুকু দিলে আমাদের কিন্তু হয়ে যেত। কিন্তু এখন যেহেতু মনে করেন যে এটা বড় প্রশ্ন, তাহলে আমাদের আরো বাড়তি লিখতে হবে। তাহলে আমরা বাড়তি কি লিখবো, কোন করদাতা মোট আয়করের বিপরীতে মোট কোন আয়ের বিপরীতে আয়কর আইন অনুসারে আয়কর আইন অনুসারে আয়কর থেকে যে ছাড় প্রাপ্তির বিষয়টি হচ্ছে আয়কর রেয়াত। তাহলে কি হলো, আয়কর রেয়াত কি, আয়কর রেয়াত হচ্ছে এক ধরনের কর ছাড় বা অব্যাহতি। কোন করদাতা মোট আয়করের বিপরীতে আয়কর আইন অনুসারে আয়কর থেকে যে ছাড় বা প্রাপ্তির বিষয়টি হচ্ছে কি আয়কর রেয়াত। আমরা আরো লিখবো, যেহেতু এটা
বড় প্রশ্ন সেটা হচ্ছিল সরকার নির্দিষ্ট খাত করদাতাকে সরকার সরকার নির্দিষ্ট সরকার নির্দিষ্ট খাতে করদাতাদের বিনিয়োগকে উৎসাহিত করতে বিনিয়োগে উৎসাহিত করতে বা করার লক্ষ্যে আয়কর রেয়াতের বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন। তাহলে কি হলো, একদম আয়কর রেয়াত কি, এই আমাদের এই পরীক্ষার প্রশ্নের এতটুকু আমাদের হয়ে গেল। সেটা কি, সেটা হচ্ছে আয়কর রেয়াত হচ্ছে এক ধরনের কর ছাড় বা অব্যাহতি। আয়কর রেয়াত কি, আয়কর রেয়াত হচ্ছে এক ধরনের কর ছাড় বা অব্যাহতি। কোনো করদাতা মোট আয়করের বিপরীতে আইন অনুসারে আয়কর থেকে যে ছাড় বা প্রাপ্তির বিষয়টি হচ্ছিল আয়কর রেয়াত। সরকার নির্দিষ্ট খাতে রেয়াতের বিনিয়োগের যে উৎসাহিত করে সেটাই হচ্ছিল লক্ষ্যে আয়কর রেয়াত বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন। সরকার কেন নির্দিষ্ট করছেন এটা বা করছেন, সেটা হচ্ছিল যাতে করে মানুষ বিনিয়োগ করেন, সেই জন্যই কিন্তু এটি অন্তর্ভুক্ত করেছেন আয়কর রেয়াতের ক্ষেত্রে। তাহলে আমাদের কি হলো, আয়কর রেয়াতটা কি, আয়কর রেয়াত হচ্ছিল কর অব্যাহতি বা কর ছাড়। এতটুকু হচ্ছিল ছোট প্রশ্নের জন্য। যদি আমরা বড় প্রশ্ন করতে চাই তাহলে আমাদের কি দিতে হবে, আয়কর রেয়াত হচ্ছে এক ধরনের কর ছাড় বা অব্যাহতি। আয়কর রেয়াত কি, আয়কর রেয়াত হচ্ছে এক ধরনের কর ছাড় বা অব্যাহতি। কোনো করদাতা মোট আয়করের বিপরীতে আয়কর আইন অনুসারে আয়কর থেকে যে ছাড় প্রাপ্তির বিষয়টি হচ্ছে আয়কর রেয়াত। সরকার নির্দিষ্ট খাতে করদাতাদের বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে আয়কর রেয়াতের এটার ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আমাদের কিন্তু প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার যে বড় প্রশ্ন সেটা কিন্তু আমাদের ছোট একটা ধাপ গেল। যদি আমি এটাকে মোটামুটি 10 ধরি, পরীক্ষার মান যদি 10 ধরি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এতটুকু লিখলে হয়তো বা 3 দিতে পারে বা 4 দিতে পারে। যদি 4 দেয় তাহলে তো 3 দিবে হয়তো বা 3, আর এখানে হয়তো বা বাকি অংশ যেটি আছে সেটার ক্ষেত্রে বাকি যে 7 আছে সেটা যুক্ত হবে। তাহলে আয়কর রেয়াত কি, আয়কর রেয়াত হচ্ছে আয়কর যে আইন আছে সে আয়কর আইন অনুযায়ী কর বা ছাড় অব্যাহতি। সেটা কিভাবে হবে, কোনো করদাতার মোট আয়করের বিপরীতে আয়কর আইন অনুসারে আয়কর থেকে যে ছাড় প্রাপ্তি হবেন ওই করদাতা, সেটাই হচ্ছে আয়কর ছাড় বা অব্যাহতি। আর সেটাই হচ্ছে রেয়াত। সেটা হচ্ছে সরকার নির্দিষ্ট খাতে বিনিয়োগের উদ্দেশ্যে উৎসাহিত করার লক্ষ্যে আয়কর থেকে যিনি করদাতা আছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু এই আয়কর রেয়াত বা ছাড় দেওয়া আছে। তাহলে আশা করি সকলে বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানানোর জন্য অনুরোধ করা হলো, বা আপনার যদি কোনো বিশেষ কোনো থাকে যে এইভাবে করলে সুন্দর হবে, বর্ণভাবে করলে সুন্দর হবে, সেই মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তাহলে আমরা কি বললাম, আয়কর রেয়াত কি, আয়কর রেয়াত হচ্ছে এক ধরনের কর ছাড় বা অব্যাহতি। কোনো করদাতার মোট আয়করের বিপরীতে আয়কর আইন অনুসারে আয়কর থেকে যে ছাড় প্রাপ্তির বিষয়টি হচ্ছে আয়কর রেয়াত। সরকার নির্দিষ্ট খাতে করদাতাদের বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে আয়কর থেকে বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আমাদের কি হলো, প্রথম পরীক্ষার প্রশ্নটা কিন্তু হয়ে গেল। যে প্রশ্নের উত্তরটা আছে সেই উত্তরটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে চলেন আমরা দ্বিতীয়টা পড়ি। দ্বিতীয়টা কি আছে, দ্বিতীয়টি হচ্ছে কর রেয়াত। কর রেয়াতের কয়েকটি খাতের বা বিনিয়োগের যে খাত আছে সেটার নাম উল্লেখ করতে বলছেন। তাহলে সেটা যদি আমরা উল্লেখ করি তাহলে আমরা কিন্তু পূর্বে পড়েছিলাম, সেটা কিন্তু আমরা এখন আরো সুন্দরভাবে গুছিয়ে লিখে দিব। সেটা আমরা কি পড়েছিলাম, যে রেয়াতের যে বিনিয়োগের দানের যে খাত আছে সেটি রেয়াতের কয়েকটি বিনিয়োগের খাতের নাম লিখতে বলছে। বিনিয়োগের খাত বা দানের যে খাত আছে সেগুলি উল্লেখ করতে হবে। সেই বিষয়টা কিন্তু আমরা এইভাবে পড়ছিলাম যে জীবন বীমা প্রিমিয়াম ডিপিএস রাখবে, প্রভিডেন্ট ফান্ডে রাখবে 1,20,000, সিকিউরিটিজ কিনবে 5 লাখ, শেয়ার ইনভেস্ট করবে যে কোনো ইচ্ছা অনুযায়ী। এগুলি কিন্তু আমরা পড়েছিলাম, কিন্তু আজকে আবার আমরা বড় প্রশ্ন যেহেতু আসছে সেই জন্য আমরা আবার পড়বো।
তাহলে সেক্ষেত্রে আমাদের আরেকটু বড় করে লিখতে হবে। সেটা কিভাবে লিখবো? যে সকল খাত বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়। এখানে হচ্ছিল আমাদের কিন্তু রেয়াতযোগ্য কয়েকটি বিনিয়োগের খাতের নাম উল্লেখ করো। আমরা খালি এভাবে 1 2 3টা যদি লিখে দিই তাহলে কিন্তু এটা হবে না। তাহলে সেক্ষেত্রে হবে কিন্তু আমরা মার্ক কম পাবেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা যাতে একটু মার্ক বেশি পাই সেই জন্য আমরা লিখবো কি, যে সকল খাতে বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যায়। যে সকল খাতে বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যায়। সেই খাতগুলি আমরা লিখবো এখন, পাওয়া যায়। এভাবে লেখা দিলে কিন্তু আমাদের হবে না। আমরা একটু সুন্দর করে এগুছে ভূমিকা দিয়ে এর পরবর্তীতে আমরা প্যাটার্ন বাই প্যাটার্ন আমরা লিখবো। তাহলে কি, এটা কিন্তু আমরা এই যেটা লিখতেছি যে উল্লেখ করো, খাতের নাম উল্লেখ করো, সেটা এটা যদি আমাদের পার্ট 1 হয়, আমাদের 1 কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা পার্ট 2 এ যাচ্ছি। সেটা কি, রেয়াতযোগ্য কয়েকটি বিনিয়োগের খাতের নাম উল্লেখ করো। তাহলে বিনিয়োগের খাত এবং দানের খাত যদি আসে, আমি একসাথে করে বলবো। রেয়াতের কয়েকটি বিনিয়োগের খাত এবং দানের খাত যদি হয় সেটা একসাথেই হয়ে যাবে। যেহেতু 78 দ্বারা এখানে উল্লেখ করছে, কর রেয়াতের হিসাব পদ্ধতি কত 78 দ্বারা ব্যাখ্যা করতে বলছে। তাহলে 78 দ্বারা কর রেয়াত কিভাবে হিসাব করা হয় সেই ব্যাখ্যাটা আছে। তাহলে আমরা দান এবং রেয়াত একসাথে লিখবো। কেন লিখবো? সেটা হচ্ছিল যাতে করে যদি প্রশ্ন যেভাবে আসুক আমরা যাতে দিতে পারি বা আমাদের যদি লিখতে যাতে সমস্যা না হয় সেই জন্য। তাহলে কি হলো, সেটা হচ্ছিল আয়কর আইন 2023 বিধান সাপেক্ষে আয়কর আইন 2023 বিধান সাপেক্ষে আয়কর আইন 2023 বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিল অংশ কত, অংশ হচ্ছিল 3, অংশ 3-এর নির্ধারিত সীমা, এরপর আছে হচ্ছিল শর্তাবলী, এর পরবর্তীতে আছিল এবং যোগ্যতা সাপেক্ষে, এবং তাহলে এখানে কমা লাগবে না, যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হলে আয়কর রেয়াত পাওয়া যায়। তাহলে আমরা কি লিখলাম? আমরা চলে রেয়াতযোগ্য কয়েকটি বিনিয়োগের বা দানের খাতের নাম উল্লেখ করো, আমরা একভাবে করে ফেললাম। সেটা কি, সেটা হচ্ছিল আমরা যে সকল খাতে বিনিয়োগ করলে বা রেয়াত পাওয়া যায়, বিনিয়োগ বা দান করলে দুইটাই দিই, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় বা আমরা যাতে করে ভুল না করি। তাহলে আমাদের কি হলো, যে সকল খাতে বিনিয়োগ করলে রেয়াত বা দান পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ একসাথে শেষ করব। তাহলে সেটা কি, আয়কর আইন 2023 বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের 3-এর নির্ধারিত সীমা, শর্তাবলী এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হলে তাকে আয়কর আইনে রেয়াত পাওয়া যায়। তাহলে আমরা কি পড়বো, আয়কর আইন 2023 কিছু বিধান আছে, সে বিধান বা সীমা সাপেক্ষে বা শর্তাবলী সাপেক্ষে ষষ্ঠ তফসিলের 3 অংশের যে বিধানগুলি আছে সেখানে যদি আমাদের কোনো করদাতা বিনিয়োগ করেন বা দান করেন তাহলে কিন্তু তারা এই খাত থেকে ছাড় পাবেন। তাহলে আমরা কি লিখবো, এই জিনিসগুলি এটা কিন্তু আমাদের নোট করতে হবে। আমরা যারা আসি বা যারা ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বিষয়টি ভিডিও দেখে যেহেতু লেখা পুরো স্পষ্ট না বোঝা গেল, আমি যে কথাগুলো বারবার বলতেছি এতে করে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, এবং কি যদি আপনারা নোট করতে পারবেন, আর নোট করাটাই উত্তম। তাহলে সেটা কি, বিনিয়োগের খাত কয়েকটি রেয়াত বা দান পাওয়ার ক্ষেত্রে আয়কর আইন 2023 বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের অংশ 3-এর নির্ধারিত সীমা বা শর্তাবলীর যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হলে আয়কর আইন 2023 সেই বিষয়গুলিকে রেয়াত পাওয়া যাবে। তাহলে আমরা যদি সর্বপ্রথম কি পড়ব, বিনিয়োগের খাতগুলি, যে সকল খাত
এই এই যে খাতগুলি আছে এগুলি কিন্তু আমাদের ষষ্ঠ তফসিলের যে অংশ 3 আছে সেই ষষ্ঠ তফসিলের অংশ 3-এর মধ্যে কিন্তু এগুলি উল্লেখ করা আছে। তাহলে আমরা সর্বপ্রথম কি পড়ব? সর্বপ্রথম পড়ব হচ্ছে বিনিয়োগের খাতগুলি। বিনিয়োগের খাত, যে কোন কোন খাতে বিনিয়োগ করলে যে কর ছাড় পাওয়া যায় বা রেয়াত পাওয়া যায়। বিনিয়োগের খাতসমূহ এই বিনিয়োগের খাত কি? 1 নম্বর হচ্ছিল জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়াম 1 নম্বরে কি লিখলাম? জীবন বীমা প্রিমিয়ামে যদি কোনো করদাতা যদি কোনো কিছু বিনিয়োগ করেন তাহলে কিন্তু তার এই যে বীমা প্রিমিয়ামটি আছে সেই বীমা প্রিমিয়ামটি তিনি ছাড় পাবেন। এর পরবর্তীতে ডিপিএস 2 নম্বর হচ্ছিল ডিপিএস, বা যে ব্যাংকে যিনি ডিপিএস করে রাখেন সেটা হচ্ছিল যে টাকা রাখতে পারবেন সেটার হচ্ছিল এখানে। 1 নম্বর হচ্ছিল জীবন বীমা প্রিমিয়াম, 2 নম্বর হচ্ছিল ডিপিএস বার্ষিক রাখতে পারবেন হচ্ছিল 1,20,000 টাকা। কত টাকা রাখতে পারবেন? 1,20,000 টাকা। 1 নম্বর কি লিখলাম? জীবন বীমা প্রিমিয়াম। 2 নম্বর হচ্ছিল ডিপিএস বার্ষিক 1,20,000 টাকা। 3 নম্বর বিষয় হচ্ছিল সঞ্চয়পত্র কিনতে পারবেন হচ্ছিল, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। সঞ্চয়পত্রে বিনিয়োগ হবে হচ্ছিল 5 লাখ টাকা। সঞ্চয়পত্রে করতে পারবেন 5 লাখ টাকা। 4 নম্বর যদি আমি লিখি সঞ্চয়পত্র গেল, এর পরবর্তীতে যদি দেখি সিকিউরিটিজ বিনিয়োগ করতে পারবেন 5 লাখ টাকা। সিকিউরিটিজ বিনিয়োগ 5 লাখ টাকা। এর পরবর্তীতে শেয়ার করতে পার, এটা হচ্ছিল 4 গেল। 5 নাম্বার হচ্ছিল কি? শেয়ার বিনিয়োগ ইচ্ছা অনুযায়ী। শেয়ার বিনিয়োগ কি করতে পারবেন? ইচ্ছা অনুযায়ী তারা বিনিয়োগ করতে পারবেন। এর পরবর্তীতে যেখানে সিকিউরিটিজ, এরপরে গেছে হলো আপনার সুপারভিশন ফান্ডের চাঁদা পরে লিখলাম। জীবন বীমা প্রিমিয়াম, ডিপিএস বার্ষিক 1,20,000, সঞ্চয়পত্র বিনিয়োগ 5 লাখ, সিকিউরিটিজ বিনিয়োগ হচ্ছে হলো 5 লাখ। এর পরবর্তীতে শেয়ার বাজার বিনিয়োগ হচ্ছে হলো ইচ্ছা অনুযায়ী। এর পরবর্তীতে সার্বজনীন পেনশন দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো? আমি এখানে কিন্তু খাত উল্লেখ করছি কয়টি? 5টি। আমার যদি বিনিয়োগের খাত 5টি হয়, আমি যদি দানের খাতে 5টি লিখি তাহলে কিন্তু আমার বরাবর প্রশ্নটি অনেক বড় হয়ে গেল। আমার তাহলে কি হলো? বিনিয়োগের খাত কি? 1 নম্বর লিখলাম কি? 1 নম্বর লিখলাম হচ্ছিল জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়ামের যে মাসিক যে চাঁদাটি আছে সেটা কিন্তু আপনার এখান থেকে যদি করযোগ্য সেখান থেকে কিন্তু কর রেয়াত পাওয়া যাবে। তাহলে 1 নম্বর জীবন বীমা প্রিমিয়াম। 2 নম্বর হচ্ছিল আমার ডিপিএস বা বার্ষিক 1,20,000 টাকা, সঞ্চয়পত্র বিনিয়োগ 5 লাখ, সিকিউরিটিজ হচ্ছিল 5 লাখ, শেয়ার বাজার বিনিয়োগ হচ্ছিল ইচ্ছা অনুযায়ী। এরপর হচ্ছে সার্বজনীন পেনশন তহবিল, এটা হচ্ছিল ডিপিএস হচ্ছে ডিপোজিট যেটা করে রাখেন। এটা আপনারা সবাই বুঝেন, এটা আর বোঝানোর ওইভাবে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। সেটা হচ্ছিল ডিপিএস বার্ষিক 1,20,000। তাহলে আমরা কি বললাম? বিনিয়োগের যে খাতগুলি আছে বিনিয়োগের খাতের মধ্যে আমরা 5টি লিখলাম। এখানে আমাদের কি বলছে? যে রেয়াতযোগ্য কয়েকটি বিনিয়োগের বা দানের খাত নাম উল্লেখ করো। তাহলে আমরা বিনিয়োগের লিখবো, দানের খাতে যদি দেওয়া থাকে দিয়ে থাকলো, কয়েকটি বিনিয়োগের ও দানের খাতের নাম উল্লেখ করো। তাহলে আমরা প্রথমে যেটা লিখলাম সেটা হচ্ছিল বিনিয়োগের খাতসমূহ জীবন বীমা প্রিমিয়াম, ডিপিএস বার্ষিক 1,20,000, সঞ্চয়পত্র 5 লাখ, এরপরে সিকিউরিটিজ 5 লাখ, শেয়ার বিনিয়োগ ইচ্ছা মতন, সার্বজনীন পেনশন তহবিল যেটা চাঁদা থাকে মাসিক সেটা। তাহলে এই হচ্ছিল আমার যে বিনিয়োগের খাত আছে সেই বিনিয়োগের খাত। আর যে সকল আয় আমরা কি বলছিলাম উপরে, যে আয়কর আইন 2023-এর বিধান অনুযায়ী ষষ্ঠ তফসিলের অংশ 3-এর যে শর্ত বা সীমা আছে সেই শর্ত বা সীমা অনুযায়ী যে খাতে বিনিয়োগ করা হয় তাহলে বা দান করা হয় তাহলে এখান থেকে কর রেয়াত বা ছাড় পাবেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখলাম? বিনিয়োগের খাতসমূহের মধ্যে 1 নম্বরে লিখলাম জীবন বীমা প্রিমিয়াম, 2 নম্বরে লিখলাম হচ্ছে হলো ডিপোজিট বা ডিপিএস, সেটা করতে পারবো কত বছরে? 1,20,000 টাকা পর্যন্ত। এর পরবর্তীতে সিকিউরিটি হচ্ছিল 5 লাখ, এর পরবর্তীতে আমার সঞ্চয়পত্র হচ্ছিল 5 লাখ, এর পরবর্তীতে আমার শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবো হচ্ছিল ইচ্ছা অনুযায়ী, এর পরবর্তীতে সার্বজনীন পেনশন তহবিল।
এই হচ্ছে হলো আমার বিনিয়োগের 5টি যে খাত আছে, বিনিয়োগের আরো খাত আছে, আমি এখানে 5টি লিখলাম, যে 5টি আপনাদের সহজে মনে থাকবে বা আমার যাতে করে সহজে মনে থাকে এই জন্য আমি এই 5-6টি লিখলাম। তাহলে আমার প্রথম লিখলাম কি বিনিয়োগের খাতসমূহ। এর পরবর্তীতে আমার আছে কি সেটা আরেকটা আছে হলো দানের খাতসমূহ। তাহলে আমি লিখি দানের খাতসমূহ, দানের খাতসমূহ। দানের খাতসমূহের মধ্যে আমি 1 নম্বরে কি দেবো, জাকাত তহবিল। যদি জাকাত তহবিল, জাকাত তহবিল এটা হচ্ছে দানের খাত। এই দানের খাত যদি জাকাত তহবিলে যদি কোনো করদাতা দান করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার সেখান থেকে অব্যাহতি পাবেন বা ছাড় পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের টাকা, যে টাকা দান করবেন সেই টাকার প্রতি কিন্তু কোনো কর দিতে হবে না। 1 নম্বর জাকাত তহবিল। 2 নম্বরে যদি আমি দিই আজ সুন্নাহ ফাউন্ডেশন, আজ সুন্নাহ ফাউন্ডেশনের দান, ফাউন্ডেশনে দান। এটা কই দান করলো, প্রথম জাকাত তহবিল, 2 নম্বর আজ সুন্নাহ ফাউন্ডেশন, 3 নম্বরে যদি আমি দিই সেটা হচ্ছে হলো আরবিতে দান। আরেকটা আছে হচ্ছে আমাদের সাভারেরটা হচ্ছে হলো CRP, সাভার এ প্রদত্ত দান। কি লিখলাম, জাকাত তহবিলে দান, আজ সুন্নাহ ফাউন্ডেশনে দান, ICDDRB তে দান, CRP সাভারে প্রদত্ত দান। এর পরবর্তীতে যদি আমি 4 নম্বর গেল, 5 নম্বর হচ্ছে হলো আহসানিয়া মিশন যে কি আছে সেখানে যদি দান করে তাহলেও সেটা হবে। তো সেটা হচ্ছে আহসানিয়া ক্যান্সার হাসপাতাল, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল। এর পরবর্তীতে আমার আছে হচ্ছে হলো মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদত্ত দান, মুক্তিযোদ্ধা জাদুঘরে দান। 7 নম্বর যদি আমি দেই, 7 নম্বর হচ্ছে হলো আমার সরকার কর্তৃক কি লিখছে, যে কোনো জায়গায় এটা ছিল দাতব, 6টা লিখি। তাহলে আমি কি লিখলাম, জাকাত তহবিলে দান, আজ সুন্নাহ ফাউন্ডেশনে দান, ICDDRB তে দান, CRP সাভারে প্রদত্ত দান, আহসানিয়া ক্যান্সার মিশন হাসপাতালে দান, মুক্তিযুদ্ধ জাদুঘরে দান। আশা করি আমরা বিনিয়োগের খাতগুলিও বুঝতে পারছি এবং দানের খাতগুলিও বুঝতে পারছি। তাহলে সেগুলি কি হলো, সেগুলো হচ্ছে হলো বিনিয়োগ বা দানের যে খাতগুলি আছে সেটা হচ্ছে হলো আয়কর আইন 2023-এর 6ষ্ঠ তফসিলের ভাগ 3-এর যে বিষয়গুলি বা শর্ত সাপেক্ষে যেগুলি আছে সেই খাতগুলিতে যদি বিনিয়োগ বা দান করেন তাহলে কি করবেন, একজন করদাতা অবশ্যই সেখান থেকে কর রেয়াত বা ছাড় পাবেন, অব্যাহতি পাবেন। সেগুলি কি কি আছে, 1 নম্বর আমরা কি পড়েছিলাম, সেটা হচ্ছিল বিনিয়োগের খাত করেছিলাম। বিনিয়োগ কি করতে পারবেন, জীবন বীমা প্রিমিয়ামের যদি কি করেন সেখানে তার ছাড় পাবেন। এরপর ডিপিএফ যদি করেন সেটা বাৎসরিক 1,20,000, সিকিউরিটিজে করতে পারবেন 5 লাখ। এর পরবর্তীতে আমার হচ্ছিল যদি আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করি তাহলে ইচ্ছা অনুযায়ী সার্বজনীন পেনশন তহবিল। এই হচ্ছিল বিনিয়োগের খাত। আর দানের যে খাতসমূহ আছে, দানের খাত হচ্ছিল জাকাত তহবিল, আজ সুন্নাহ ফাউন্ডেশন, ICDDRB তে দান, CRP সাভার প্রদত্ত দান, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে যান, মুক্তিযুদ্ধ জাদুঘর যেটা আছে, মুক্তিযুদ্ধ জাদুঘরে যদি কোনো ব্যক্তি এটা উন্নয়নমূলক বা কর্মকাণ্ডের ক্ষেত্রে যদি দান করেন তাহলে সেটাও কি পাবেন, তারা ছাড় পাবেন। এছাড়াও যদি আরো যদি হয় তাহলে সেক্ষেত্রে ওইখানে বইতে কিন্তু অনেক বড় লিস্ট, সেই লিস্ট যদি মনে করেন আপনি পড়েন তাহলে আপনি পড়তে পারেন, আপনার যেটা সুবিধা হয়। আরো আছে NBR কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য প্রতিষ্ঠান, সরকার কর্তৃক কোনো প্রতিষ্ঠান, এগুলি যদি হয় তাহলে সেখান থেকেও হবে। আমি আমার মতো যেগুলি পড়তে সুবিধা হবে বা মনে থাকবে আমি সেইগুলি এখানে অন্তর্ভুক্ত করছি। আশা করি এতক্ষণ যেহেতু আমাদের সঙ্গে ছিলেন, যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় বা যদি কোনো মতামত থাকে আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তাহলে আমরা কি পেলাম, সর্বপ্রথম আয়কর রেয়াত কাকে বলে, আয়কর রেয়াত হচ্ছে এক ধরনের কর ছাড় বা অব্যাহতি। সেটা কি,
কোনো করদাতার মোট আয়ের বিপরীতে আয়কর আইন অনুসারে আয়কর থেকে যে ছাড় বা অব্যাহতি দেওয়া হয় সেটাই হচ্ছে আয়কর রেয়াত। সেটা হচ্ছিল কোনো করদাতাকে উৎসাহিত করার জন্য, বিনিয়োগে উৎসাহিত করার জন্য সরকার যে ছাড় প্রদান করা হয় সেটা হচ্ছিল আয়কর রেয়াত। সেটা হচ্ছিল আমাদের আয়কর রেয়াত কি সেটা পেলাম। এবার রেয়াতের কয়েকটি বিনিয়োগের খাত বা দানের কয়েকটি নাম উল্লেখ করো। সেটা কি? সেটা হচ্ছিল কয়েকটি বিনিয়োগ বা খাতের নাম হচ্ছিল আয়কর আইন 2023-এর বিধান সাপেক্ষে ষষ্ঠ তফসিলে 3 অংশের নিম্নলিখিত যে শর্ত আছে সেই শর্ত সাপেক্ষে যদি কোনো ব্যক্তি দান করেন বা বিনিয়োগ করেন তাহলে সেই ক্ষেত্রে কি পাবেন? কর বা বিনিয়োগের ছাড় তিনি রেয়াত পাবেন। সেগুলি কি কি আছেন? দানের যে বিনিয়োগের যে খাতগুলি আছেন, বিনিয়োগের খাত হচ্ছে হলো 1 নম্বর জীবন বীমা প্রিমিয়াম, 2 নম্বর হচ্ছে হলো আমার ডিপিএস হচ্ছে হলো বাৎসরিক কত 1,20,000। এর পরবর্তীতে সঞ্চয়পত্র হচ্ছে হলো 5 লাখ, সিকিউরিটিজ আছে 5 লাখ। এবার শেয়ার বাজারে ইচ্ছা অনুযায়ী বিনিয়োগ করা যাবে, সেটা কিন্তু অবশ্যই লিস্টেড হইতে হবে শেয়ার বাজারে যদি কোনো কোম্পানি হয় সেটি। এর পরবর্তীতে সার্বজনীন তহবিল। এরপর হচ্ছে হলো আমার দানের যে খাতসমূহ, দানের খাতসমূহের মধ্যে সর্বপ্রথম আমি দিছি জাকাত ফান্ডে দান, 2 নম্বর দিছি আসুন্না ফাউন্ডেশনে দান, 3 নম্বর হচ্ছে হলো ICDDRB তে দান, 4 নম্বর হলো CRP সাভারে যে হাসপাতাল আছে সেটাতে দান, 4 নম্বর হচ্ছে হলো আমার আসেনিয়া মিশন ক্যান্সার যে হাসপাতাল আছে সেটিতে দান। এর পরবর্তীতে মুক্তিযোদ্ধা জাদুঘর যিনি আছেন সেটাতে দান। এর পরবর্তীতে NBR কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য প্রতিষ্ঠান, এর পরবর্তীতে সরকার কর্তৃক কোনো দাতব্য প্রতিষ্ঠান, এই যে বিষয়গুলি আছে সেগুলি আমরা কিন্তু অবশ্যই পেলাম। তাহলে আমাদের উত্তর কি আসলো? উত্তর আসলে আয়কর রেয়াত কাকে বলে? রেয়াত যুক্ত কয়েকটি খাতের নাম উল্লেখ করো বা বিনিয়োগের খাত যেটি আছে সেটি উল্লেখ করো। এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছিল 3 নম্বর যে পার্ট, কর রেয়াতের হিসাব পদ্ধতি। কর রেয়াত যে হিসাব আছে সেটা 78 ধারা অনুযায়ী আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। এটা আমাদের যদি আইন অনুযায়ী ব্যাখ্যা করতে হবে, যদি আমরা নিজের ইচ্ছা মতন করি তাহলে সেটা হবে না। 78 ধারা অনুযায়ী আমাদের এটি করতে হবে। তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে হলো আয়কর রেয়াতে কিন্তু আমরা কিভাবে পাবেন সেটা কিন্তু আমাদের করতে হবে, ম্যাথটা সহকারে করতে হবে। তাহলে আয়কর রেয়াতের হিসাব, তাহলে আমাদের এটা আয়কর রেয়াতের হিসাব পদ্ধতি 78 ধারা অনুযায়ী 78 ধারা অনুযায়ী আয়কর রেয়াতের হিসাব পদ্ধতি, হিসাব পদ্ধতি যেহেতু আমাদেরকে বলা আছে 78 ধারা অনুযায়ী, তাহলে আমাদের এটা 78 ধারা অনুযায়ী উল্লেখ করে দিতে হবে। সেটা কি আছে? সেটি হচ্ছে বিনিয়োগের 2023 78 ধারা অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি খাতের করদাতা বিনিয়োগ চাঁদা থাকলে বিনিয়োগযোগ্য মোট আয়ের উপর করযোগ্য আয় অঙ্ক রেয়াতযোগ্য বাদ দেবে আয়কর আইন 2000 সাপেক্ষে। আমরা এখানে অনেক বড় ধরনের লেখা আছে, সেটা আমরা সংক্ষেপে লিখবো। সেটা আমরা লিখবো কি? আয়কর আইনের বিধান সাপেক্ষে ষষ্ঠ তফসিল অংশ 3-এর নির্ধারিত সীমা যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হলে কোনো করবর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য কর হবে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অনিবাসী ব্যক্তি স্বাভাবিক ব্যক্তি করদাতা নিম্নোক্ত করযোগ্য রেয়াত হবে। তাহলে আমরা আমাদের মতো করে লিখবো, ওইখানে যেভাবে আছে আমরা এটা উল্লেখ করবো 78 দ্বারা, কিন্তু আমরা আমাদের মতো লিখবো। সেটা কি লিখবো? আয়কর আইন 2023 সালের 2023-এর আয়কর আইন 2023-এর বিধান সাপেক্ষে ষষ্ঠ তফসিলের অংশ 3-এর সীমা বা শর্ত সাপেক্ষে শর্তাবলীর উপর নিবাসী যদি হয় তাহলে বিনিয়োগের রেয়াতের হিসাব এতটুকু কথা আমরা লিখবো। লেখার পরবর্তীতে আমরা যে মূল সূত্রটা আছে সেই সূত্রটি কিন্তু আমরা এখানে লিখবো। তাহলে মূল সূত্রটা কি?
মূল সূত্রটা হচ্ছে হলো আমরা একদম এইটা আপনার একদম মুখস্থ করতে হবে। আপনি যদি রেয়াত হিসাব বের করতে চান, এর উপরে আর এর বাইরে কোনো ধরনের সূত্র নেই। সেটা 1 নাম্বার আমরা কি দিতে হবে? 1 মোট করযোগ্য আয়, মোট আয়, মোট আয়, মোট আয় দিয়ে হবে হচ্ছে 3%, মোট আয়ের 3%। 2 মোট বিনিয়োগ, মোট বিনিয়োগ, মোট বিনিয়োগ গুণ হচ্ছে 15%। এর পরবর্তীতে 3 নম্বর হচ্ছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। এখানে নোট হচ্ছে এই তিনটির মধ্যে নোট, এটা আপনার মনে রাখতে হবে। নোট হচ্ছে এই তিনটির মধ্যে যেটি কম। এনবি হচ্ছে নোট হচ্ছে এই তিনটির মধ্যে, এই তিনটির মধ্যে যেটি কম হবে। তাহলে কি হলো? 78 ধারা অনুযায়ী আয়কর রেয়াত হিসাব পদ্ধতি হচ্ছে আয়কর আইন 2023 এর বিধান অনুযায়ী ষষ্ঠ তফসিলের অংশ 3 এর বিনিয়োগকৃত যে টাকা আছে, করদাতা যিনি বিনিয়োগ করবেন তিনি যদি নিবাসী হন, বাংলাদেশি হন, তাহলে তিনি কিছু বিষয়ের উপর, এই খাতের উপর তিনি রেয়াত পাবেন। সেই রেয়াতের হিসাব আমরা কিভাবে করব? সেই রেয়াতের হিসাব হচ্ছে এইটি মোট আয়ের 3%, মোট আয়ের কত? 3%, মোট বিনিয়োগ গুণ হচ্ছে 15%। তিনি মোট আয়ের 3% পাবেন, মোট বিনিয়োগের 15% পাবেন এবং 10 লক্ষ টাকা পর্যন্ত পাবেন। এই তিনটির মধ্যে যেটি কম হবে, এই তিনটির মধ্যে যেটি কম হবে সেটি হচ্ছে তার রেয়াতের হিসাব। তাহলে আমাদের কি হবে? আমাদের কিন্তু এই জিনিসটা মুখস্থ করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে মোট আয়করের 3%, মোট আয়ের 3%, মোট বিনিয়োগের 15%, 10 লক্ষ টাকা। বইতে কিন্তু অনেক বড় করে দেওয়া আছে। আমাদের কিন্তু মূল বিষয় কিন্তু আমাদের এই এতটুকু, এই বিষয়টুকু আপনার পুরো মুখস্থ থাকতেই হবে। যদি আপনি উপরে যে কথাগুলি আছে, এই কথাগুলি যদি আপনি ব্যাখ্যা নাও দিতে পারেন, তাহলে যদি আপনি অল্প করেও যদি আপনি লিখেন, কিন্তু আপনি এই কথাটা যদি লিখতে পারেন, মোট আয়ের 3%, মোট বিনিয়োগের 15%, 10 লক্ষ টাকা, এই তিনটির মধ্যে যেটি কম হবে সেটি হচ্ছে একজন করদাতার আয়কর রেয়াতের হিসাবে অন্তর্ভুক্ত হবেন। তাহলে কিন্তু আপনার পরীক্ষার যে মার্ক আছে সেই মার্ক কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে সেটা আমরা অবশ্যই কি করব? তবে আমাদের হচ্ছে আয়কর রেয়াতের যে হিসাবটি আছেন 78 ধারা অনুযায়ী, সেই ব্যাখ্যাটি আমরা ইনশাআল্লাহ বইতে যেভাবে আছে সেটা আমরা পড়ার চেষ্টা করব। সেটা কি? আয়কর রেয়াতের হিসাবায়ন আমরা কিন্তু অন্যভাবে লিখছি। সেটা কি লিখছে? বিনিয়োগজনিত কর রেয়াত 2023 এর ধারা 78 অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি খাতে করদাতা বিনিয়োগের চাঁদা থাকলে করদাতা বিনিয়োগজনিত কর রেয়াত পান। মোট আয়ের উপর আরোপযোগ্য আয়করের অঙ্ক থেকে কর রেয়াতের অঙ্ক বাদ দিলে প্রদায় করের উক্ত অঙ্ক পাওয়া যায়। আয়কর আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের অংশ 3 এ নির্ধারিত সীমা, শর্ত সাপেক্ষে এবং যোগ্যতা সাপেক্ষে করদাতা অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতা নিম্নবর্ণিত করযোগ্য রেয়াত পাবেন। তাহলে করযোগ্য রেয়াত কি? করযোগ্য রেয়াত হচ্ছে এই বেলা শেষে কিন্তু আমার হিসাব এইটাই, মোট আয়ের 3%, মোট বিনিয়োগের 15%, 10 লক্ষ টাকা। এই তিনটির মধ্যে যেটি কম হবে সেটি হচ্ছে একজন ব্যক্তি বা একজন করদাতার এই যে কর হিসাব আছে সেটা। তাহলে আজকে কিন্তু আমরা বড় প্রশ্ন একটি পড়লাম। সেই বড় প্রশ্ন একটি কি? আয়কর রেয়াত কি? আয়কর রেয়াতের রেয়াতযোগ্য কয়েকটি বিনিয়োগ বা দানের খাতের নাম লিখো। সেটা হচ্ছে আর হচ্ছে করযোগ্য হিসাব পদ্ধতি দ্বারা 78 অনুযায়ী ব্যাখ্যা করো। আশা করি যেই বিষয়গুলি পড়া হয়েছে সেই বিষয়গুলি অবশ্যই আপনারা সকলে বুঝতে পারছেন। চলেন আবার আমরা একবার সামারি করি, যাতে করে আমাদের লিখতে যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। সেটা হচ্ছে কি? প্রথম হচ্ছে রেয়াত কাকে বলে, আয়কর রেয়াত কাকে বলে। তা আয়কর রেয়াত কাকে বলে? আয়কর রেয়াত হচ্ছে, যদি আমরা স্বল্প কথা উত্তর দিই, এখানে কিন্তু স্বল্প কথা উত্তর দিলে চলবে না, এটা বড় প্রশ্ন। ছোট প্রশ্নের যদি উত্তর দিই তাহলে এটা আমরা মার্ক পাবো না। তার পরবর্তীতে চলেন কিভাবে পড়ি। আয়কর রেয়াত হচ্ছে একজন করদাতার আয়কর হতে যে ছাড় বা অব্যাহতি পান সেটাই হচ্ছে আয়কর রেয়াত। সেটা আরো বিস্তারিত। মোট আয়করের বিপরীতে আয়কর আইন অনুযায়ী একজন করদাতা যে ছাড়প্রাপ্তি হন, আয়কর আইন অনুযায়ী যে ছাড়প্রাপ্তি হন সেটাই হচ্ছে আয়কর রেয়াত। সরকার নির্দিষ্ট খাতে বিনিয়োগে উৎসাহিত করার জন্য, এই বিনিয়োগ উৎসাহিত লক্ষ্যে আয়কর আইনের রেয়াতটি দিয়ে থাকেন। আর আয়কর রেয়াতের যে সকল খাত আছেন ওই অতটুকু কিন্তু একবার ওই যে ছোট প্রশ্নটার যে উত্তর আছে সেটাতে চলে গেল। পরে যেটা আছে সেটা হচ্ছে আয়কর রেয়াত কয়েকটি বিনিয়োগের খাতের নাম
উল্লেখ করতে বলছে। সেটা হচ্ছে হলো কি, আয়কর আইন 2023-এর বিধান সাপেক্ষে, আয়কর আইন 2023-এর বিধান সাপেক্ষে ষষ্ঠ তফসিলের অংশ 3-এর যে শর্তগুলি আছে সেই শর্তগুলি এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হলে আয়কর রেয়াত পাওয়া যায়। তাই আয়কর রেয়াতে সর্বপ্রথম আমরা কি পড়লাম, বিনিয়োগের খাতগুলি পড়লাম। বিনিয়োগের খাতগুলি কি? বিনিয়োগের খাত 1 নম্বর হচ্ছিল জীবন বীমা প্রিমিয়াম, 2 নম্বর হচ্ছিল ডিপিএস, বা ডিপিএস হচ্ছিল কত করতে পারবেন, 1,20,000 টাকা বাৎসরিক। এর পরবর্তীতে আমার হচ্ছিল সঞ্চয়পত্র 5 লাখ টাকা, সিকিউরিটিজে করতে পারবেন 5 লাখ টাকা, সরকার কর্তৃক অনুমোদিত কোনো শেয়ার হোল্ডার শেয়ারে বিনিয়োগ করতে পারবেন ইচ্ছা অনুযায়ী। এর পরবর্তীতে আরেকটা দিয়েছিলাম হচ্ছিল পেনশন তহবিল। এটি ছিল আমাদের হচ্ছিল আপনার বিনিয়োগের খাতসমূহ। এর পরবর্তীতে আসলো কি, যে আমাদের হচ্ছিল কয়েকটি দানের খাতের নাম উল্লেখ করো। তাই সর্বপ্রথম দানের খাত নাম কি দিলাম, যে দানের খাত হচ্ছিল 1 নম্বর জাকাত তহবিলের দান, 2 নম্বর হচ্ছিল আসুন্না ফাউন্ডেশনের দান, 3 নম্বর হচ্ছিল আহসানিয়া মিশন ক্যান্সার যে হাসপাতাল আছেন সেখানে দান, এরপর ICDDRB-তে দান, এরপর CRP সাভারে দান, এর পরবর্তীতে কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান, সেটা অবশ্যই কি হতে হবে, সরকার কর্তৃক অনুমোদিত, বলতে NBR এর কর্তৃক অনুমোদিত যদি হয় তাহলে সেক্ষেত্রে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান। এর পরবর্তীতে কি বললাম, আহসানি মুক্তিযোদ্ধা জাদুঘরে দান। এই যে দানগুলি আছে এই খাতগুলিতে যদি আপনি দান করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কর রেয়াত পাবেন। এর পরবর্তীতে কি বললাম, এরপর হচ্ছিল কর রেয়াতের হিসাব পদ্ধতি ধারা 78। তাই আমরা কি বলবো, যে 78 ধারা অনুযায়ী যে কর রেয়াতের হিসাব পদ্ধতি আছে সেটি ব্যাখ্যা করা হলো। সেটা কি লিখবো, আয়কর আইন 2023-এর বিধান সাপেক্ষে ষষ্ঠ তফসিলের অংশ 3-এর যে শর্ত সাপেক্ষে একজন বিনিয়োগকারী যে কর রেয়াত পান সেই হিসাব পদ্ধতি উল্লেখ করা হলো। সেই হিসাব পদ্ধতি কি, আমরা যদি হক কথা নাও লিখতে পারি তাহলে আমরা কি লিখবো, মোট আয়ের 1 নম্বর দিয়ে লিখবো কি, মোট আয়ের 3%, মোট আয়ের গুণ হচ্ছিল 3%, মোট বিনিয়োগের 15% এবং হচ্ছিল 10 লক্ষ টাকা। এই তিনটির মধ্যে যেটি সর্বনিম্ন হবেন সেটাই হচ্ছিল আমাদের আয়কর রেয়াত হিসাবে অন্তর্ভুক্ত হবেন। তাহলে যদি এই যে এতটুকু কথা যদি আমরা লিখি তাহলে ইনশাল্লাহ আমাদের যদি বড় প্রশ্নের একটি মার্ক আশা করি সম্পূর্ণ হবেন। সেই ক্ষেত্রে আমাদের ইনশাল্লাহ মোটামুটি যদি আমাদের 10 মার্ক থাকে তাহলে আমাদের 7-8 দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমাদেরকে দিতে হবে, কেননা আমরা তারা যে প্রশ্ন করছেন সেই প্রশ্নটা আমরা ইনশাল্লাহ লিখতে পেরেছি আশা করি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং আমাদের সঙ্গে থাকার অনুরোধ থাকবে। দয়া করে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।